শুভেচ্ছা। বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে একের পর এক অগ্নিকাণ্ড, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কেউ কেউ। এনসিপি নেতা নাহিদ বলছেন, পিআর পদ্ধতিকে জামায়াত নিজের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ আদায়ের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে। ২৭ ঘন্টা পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিভল, বিকল্প উপায়ে পণ্য খালাস হচ্ছে। চট্টগ্রাম বন্দরে আগত গাড়ির অতিরিক্ত শুল্ক প্রত্যাহার, আন্দোলন প্রত্যাহার করে সচল হয়নি বন্দর। শিক্ষকদের বাড়ি ভাড়া ২০% বাড়ল, আন্দোলন চলবে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ঢাকা ও চট্টগ্রামে হুট করে ৩টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এসব ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে রাজি নন। ঢাকায় বিমানবন্দরে ভয়াবহ আগুনের ঘটনার পর সরকারের বিবৃতিতেই নাশকতা, জনমনে আতঙ্ক কিংবা বিভাজন সৃষ্টির মতো শব্দগুলোর ব্যবহার অনেকের দৃষ্টি কেড়েছে। বাংলাদেশের রাজনৈতিক সরকারগুলোর সময়ে সবসময়ই বড় কোনো ঘটনা ঘটলেই বিরোধী পক্ষকে হেনস্থা করতে সরকারের দিক থেকে এ ধরনের শব্দ ব্যবহারের চর্চা দীর্ঘকাল ধরে চলে আসছে। এমনকি এ ধরনের ঘটনার জের ধরে বিরোধীদের দমন নিপীড়নের ঘটনাও বাংলাদেশে আছে। আর এমন সংস্কৃতির কারণে বেশিরভাগ ঘটনার সত্যিকার কারণ কখনো উদ্ঘাটিত হয়নি, এমন অভিযোগ পুরনো। আবার বড় ধরনের ঘটনা ঘটলে কিছু গোষ্ঠী বিদেশি গোয়েন্দা সংস্থাকে অভিযুক্ত করে প্রচার চালানোর প্রবণতাও পুরনো। বাংলাদেশে গত কিছুদিন ধরেই একটি বড় আলোচনা হচ্ছে নির্বাচন ঘোষিত সময়ে অর্থাৎ ফেব্রুয়ারিতেই হবে কিনা। এখন ৩টি বড় দুর্ঘটনার পর সেই আলোচনা আরো জোরদার হয়েছে বলে মনে করেন অনেকে। তবে বিশ্লেষকদের মতে ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সংস্কৃতি নেই বলেই দুর্ঘটনা ঘটলেই নাশকতার অভিযোগ আর ষড়যন্ত্র তত্ত্ব জোরদার হয়ে ওঠে। জামায়াতে ইসলামীর কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর এর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ১৯ অক্টোবর রোববার এক ফেসবুক পোস্টে নাহিদ একথা বলেছেন। ইংরেজিতে লেখা পোস্টে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে। সংবিধানের একটি সুরক্ষা হিসাবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল বলে উল্লেখ করেন নাহিদ। তিনি বলেন, আমরা এ ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু জামায়াত আর তার সহযোগীরা এটা ছিনতাই করেছে। তারা একে একটি কাঠামোগত পিআর বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর কষাকষির একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার প্রেক্ষাপটে সাময়িক সময়ের জন্য যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের এলাকা দিয়ে পণ্য খালাসের ব্যবস্থা করেছে ঢাকা কাস্টমস হাউস। পণ্যের কায়িক পরীক্ষা ও শুল্কায়নের জন্য ৯ নম্বর ফটকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড অটোমেশন সিস্টেমেরও সংযোগ স্থাপন করা হয়েছে। রোববার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ দপ্তর বলেছে, আপাতত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ দিয়ে পণ্য খালাস প্রক্রিয়া চালু করেছে ঢাকা কাস্টমস হাউস। কাস্টমস কর্তৃপক্ষ এখানে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন করছেন। ৯ নম্বর ফটকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সংযোগ স্থাপনও করা হয়েছে।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন ২৭ ঘন্টা পর পুরোপুরি নিভেছে। রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, শনিবার আগুন লাগার খবর পেয়ে আমরা একে একে ৩৭টা ইউনিট এখানে অক্লান্ত পরিশ্রম করে শনিবার রাত ৯টা ১৮ আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা আজ বিকাল ৪টা ৫৫ এটি সম্পূর্ণ নির্বাপন ঘোষণা করেছি। দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম জানান, এখনো উদ্ধার কাজ চলছে। আগুন পুরোপুরি নেভানো হলেও ধোঁয়া নিরসনের কাজ অব্যাহত আছে। প্রাথমিকভাবে জানা গেছে, কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছিল সেখানে আমদানি করা পণ্য সামগ্রী রাখা ছিল। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য অর্থ মন্ত্রণালয় ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারিকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিকে। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টমস হাউসের আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখার পদক্ষেপ নিয়েছে। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। এসব সরঞ্জাম রোববার কার্গো ভিলেজ থেকে খালাস হওয়ার কথা ছিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে বৈদ্যুতিক সরঞ্জাম আনা হয়। বিমানবন্দরে আমদানি পণ্য খালাসে C&F এর কাজ করে মমতা ট্রেডিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। কার্গো ভিলেজের সামনে কথা হয় মমতা ট্রেডিং এর কাস্টম সরকার বিপ্লব হোসেনের সঙ্গে। তিনি জানান, ৬ দিন আগে রাশিয়া থেকে ৭টি শিপমেন্টের মাধ্যমে প্রায় ১৮ টনের মতো বৈদ্যুতিক সরঞ্জাম এসেছিল। তিনি জানান, এসব পণ্য খালাসের জন্য পরমাণু শক্তি কমিশন থেকে এনওসি নিতে হয়। সেই এনওসি নিতে দেরি হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত পণ্য খালাস করা যায়নি। রোববার খালাস হওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যেই এসব পণ্য আগুনে পুড়ে গেছে। চট্টগ্রাম বন্দরের গাড়ি প্রবেশ মূল্য বা ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে পরিবহন মালিক, শ্রমিক এবং C&F এজেন্টদের লাগাতার কর্মবিরতি ও ধর্মঘটের মুখে পড়েছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর। বৃহত্তর আন্দোলনের মুখে ট্রেলার মালিকদের জন্য ভারী গাড়ি প্রবেশের ফি সাময়িকভাবে কমানোর আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে C&F এজেন্টদের হালকা যানবাহনের ফি বৃদ্ধি এবং বৃহত্তর পরিবেশে নতুন ৪১% বাড়তি ট্যারিফ বহাল থাকায় পরিস্থিতি এখনো ঘোলাটে। বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা অবিলম্বে ট্যারিফ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। ১৪ অক্টোবর রাত ১২টা থেকে বন্দরের প্রবেশ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর ১৫ অক্টোবর থেকে পণ্য পরিবহন বন্ধ রেখে কর্মবিরতি চালিয়ে আসছিল চট্টগ্রাম টেইলর মালিক সমিতি। গত ১৫ অক্টোবর থেকে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করা হয়েছিল, যার প্রতিবাদে আন্দোলন শুরু হয়। ১৯ অক্টোবর দুপুরে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামানের সাথে বৈঠকে বসেন চট্টগ্রাম টেইলর মালিক সমিতির নেতারা। তারা ফি প্রত্যাহারের আবেদন জানালে চেয়ারম্যান মৌখিকভাবে ফি আগের ৫৭ টাকা রাখার আশ্বাস দেন। রাজধানীর একটি বাসা থেকে এক নারী গণমাধ্যম কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নতুন অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিমের কর্মী ছিলেন। ১৮ অক্টোবর শনিবার সন্ধ্যার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে। ওই নারী অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিমে গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি ঢাকা স্ট্রিমের বাংলা কন্টেন্ট এডিটর আলতাফ শাহনওয়াজের বিরুদ্ধে লিখিতভাবে যৌন নিপীড়নের অভিযোগকারীদের মধ্যে তিনিও ছিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে জানা যায়। এ ব্যাপারে আলতাফ শাহনওয়াজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি, মেসেজ পাঠিয়েও কোনো ফিরতি বার্তা মেলেনি।
যত দ্রুত সম্ভব জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের সুপারিশ জমা দিতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। একটি বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ হিসাবে দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়ার মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ করার চিন্তা করছে কমিশন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঐকমত্য কমিশন এখন দুটি বিষয়ে বিবেচনায় রেখেছে। একটি হলো বিশেষ আদেশের ভিত্তিতে পুরো জুলাই সনদকে গণভোটে দেওয়ার সুপারিশ করা, অন্যটি হলো জুলাই সনদের কিছু প্রস্তাব বিশেষ আদেশের মাধ্যমে বাস্তবায়ন এবং কিছু প্রস্তাব গণভোটে দেওয়ার সুপারিশ করা। শুক্রবার জুলাই জাতীয় সনদে সই হলেও এখন পর্যন্ত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ চূড়ান্ত হয়নি। এ মাসের মধ্যে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সুপারিশ সরকারকে দেবে ঐকমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু গণভোটের ভিত্তি কি হবে, গণভোটের সময় ও গণভোটের প্রশ্ন কি হবে, এসব বিষয়ে মতপার্থক্য রয়েছে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 5% সর্বনিম্ন 2000 টাকা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। 19 অক্টোবর রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই চিঠি দেয়। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 20%, সর্বনিম্ন 3000 টাকা বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে আন্দোলন করছেন। তারা 5% বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছেন। এখনো তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রোববার 8ম দিনের মতো শিক্ষক কর্মচারীদের কর্মসূচি চলছে। এখন তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন। তাদের দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা ও 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চলবে। অর্থ মন্ত্রণালয়ের আদেশ জারির পরপরই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তার ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন। নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টিকে খাট, বেগুন সহ 50টা প্রতীকের মধ্যে একটা বেছে নিতে বলেছে। শেষ দিনে ইসি এসব প্রতীক বেছে নিতে বলছে। অন্যদিকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শাপলার কোনো বিকল্প অপশন নেই। শাপলা না দেওয়ার কোনো আইনগত ব্যাখ্যা তারা দিতে পারে না। শাপলাকে অর্জন করব। 19 অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই কমিশন বিভিন্ন দলের হয়ে কাজ করছে। ইসি এমন কোনো সিদ্ধান্ত যেন না নেয় যাতে করে নুরুল হুদার মতো পরিস্থিতি তৈরি হয়। এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ইসি আমাদের খাট, বেগুন সহ 50 প্রতীকের মধ্যে থেকে বেছে নিতে বলেছে, আমরা এখান থেকে প্রতীক নেব না। এদিকে সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে সেই প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই আইনগতভাবে কাজ করে। আইনের বাইরে নির্বাচন কমিশন কোনো কাজ করে না। আইন ও বিধি অনুযায়ী তারা যে প্রতীক চাচ্ছে সেটি দিতে পারছে না নির্বাচন কমিশন। এ সময় নির্ধারিত তারিখে নির্বাচন হওয়া প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র দলের জবি শাখার আহ্বায়ক কমিটির সদস্য জোনায়েদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 19 অক্টোবর সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আরমানিটোলার পানির পাম্প গলিতে তার লাশ পাওয়া যায় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। জুবায়েদ পরিসংখ্যান বিভাগের 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। জাপানের ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল একত্রে জোট সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। এতে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সানায়ে তাকাইচির দায়িত্ব নেওয়ার পথ খুলে যাচ্ছে বলে স্থায়ী গণমাধ্যম জানিয়েছে। জাপানের কিয়াদো সংবাদ সংস্থা রোববার জানিয়েছে,
রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নেতা সানায়ে তাকাইচি ও ছোট ডান ঘেঁষা দল জাপান ইনোভেশন পার্টির প্রধান হিরোফুমি ইয়োশিমুরা আগামীকাল সোমবার জোট সরকার গঠনের চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন। এ মাসের শুরুতে তাকাইচি ক্ষমতাসীন দল এলডিপির নেতা নির্বাচিত হন। তবে তার নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে পড়লে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার প্রচেষ্টা ভেস্তে যায়। এরপর থেকে এলডিপি নতুন রাজনৈতিক জোট গঠনের চেষ্টা চালিয়ে আসছে, যা তাকাইচির প্রধানমন্ত্রীত্বের সম্ভাবনাকে আবারও জোরদার করেছে। ফ্রান্সের বিখ্যাত লুভর জাদুঘরে দিনে দুপুরে চুরি হয়েছে। বলা হচ্ছে একদল চোর জানালা ভেঙে ভেতরে ঢোকে এবং 9টি মূল্যবান অলংকার নিয়ে একটি স্কুটারে করে পালিয়ে যায়। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্যারিস প্রতিনিধি হিউ শফিল্ড বলেন, স্থানীয় সময় রোববার সকালে লুভর জাদুঘর খোলার কিছুক্ষণ পর মুখোশ পরা 3 ব্যক্তি জানালা ভেঙে জাদুঘরের ভেতরে ঢোকে। এ ঘটনার পর রাজধানী প্যারিসে অবস্থিত এই জাদুঘর বন্ধ করে দেয়া হয়েছে। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।